আজ আমরা একটা ইউটিউব উৎস থেকে পাওয়া বেশ হাড় হিম করা গল্প নিয়ে কথা বলবো। হুম। গল্পটা এক ভয়ঙ্কর সত্তা ব্রহ্ম রাক্ষসকে নিয়ে। এটা একজনের শোনা অভিজ্ঞতা আর কি। আচ্ছা। আমরা শুধু গল্পটা বলবো না, একটু গভীরে যাব। দেখতে চাইব এই বিবরণে ঠিক কি আছে, কেন এটা এত ভয়ের বা ইন্টারেস্টিং, আর এই উৎস অনুযায়ী ব্রহ্ম রাক্ষসটা ঠিক কেমন। একদম। এই ধরনের গল্পগুলো তো শুধু ঘটনা বলে না, অনেক সময় লোকবিশ্বাস, মানুষের মনের ভেতরের ভয় এগুলোও তুলে ধরে। ঠিক। উৎস বলছে ব্রহ্মরাক্ষস হল কোনো জ্ঞানী ব্রাহ্মণের আত্মা, অতৃপ্ত আত্মা, যার হয়তো অকালে মৃত্যু হয়েছে। হুম। আর এরা নাকি সাধারণ ভূতের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। ও আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হলো এরা নাকি নিজে থেকে কাউকে ঘাঁটায় না, যদি না কেউ ওদের জায়গায় ঢুকে পড়ে বা ধরুন অসম্মান করে। জ্ঞান আর অতৃপ্তি এই দুটো মিলে একটা অদ্ভুত শক্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। জ্ঞান পার্সেই তো একটা শক্তি, আর অতৃপ্তি থেকে আসছে একটা অন্যরকম জোর। গল্পের শুরুটা তো বেশ পরিচিত, তাই না? শহরের ছেলে অবিনাশ গ্রামে এসেছে মামাতো ভাই রাকেশের বিরাট হাভেলিতে। হ্যাঁ হ্যাঁ। আর এসেই শুনল চারতলা বাড়ির একদম ওপরের তলাটা যাওয়া বারণ, একদম স্ট্রিক্টলি। কেন? কারণটা ওখানেই নাকি ব্রহ্ম রাক্ষসের বাস। এই নিষিদ্ধ জায়গার ব্যাপারটা কিন্তু একটা দারুণ কৌতূহল তৈরি করে, তাই না? ঠিক ঠিক, এটা শুধু একটা প্লট ডিভাইস না, আসলে একটা পুরনো বিশাল হাভেলি, তার সবচেয়ে ওপরের তলা। মনে হয় যেন বাড়ির ভেতরেই কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে। আর তার সাথেই গল্পে আর একটা এলিমেন্ট আসছে। অবিনাশ সামনের বাড়ির বারান্দায় এক সুন্দরী তরুণীকে দেখছে। হ্যাঁ, দেখে আকৃষ্ট হচ্ছে, মেয়েটিও হাসছে। ঠিক, এই দুটো টান, একটা রহস্যময়ী নারী আর একটা নিষিদ্ধ জায়গা, এই দুটো যেন অবিনাশকে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। হ্যাঁ, মেয়েটার সাথে দেখা করার আগেই কৌতূহলের বশে অবিনাশ আর রাকেশ সেই নিষিদ্ধ চারতলায় চলে গেল। সাহস তো বটে। গিয়ে দেখে অনেকগুলো সিন্দুক, তালা দেওয়া। তার মধ্যে একটা আবার বিশেষ, লাল কাপড়ে ঢাকা, ওপরে একটা কলস রাখা। আচ্ছা, লাল কাপড়, কলস, এগুলো তো একটু অশুভ ইঙ্গিত দেয়, তাই না? হ্যাঁ, রাকেশ কি করল, একটা পিন দিয়ে সেটা তালা খুলে ফেলল। খুলে ফেলল? হ্যাঁ, ভেতরে একটা বই, লাল রঙের, ধুলো মাখা। যেই না রাকেশ বইটা পড়তে শুরু করেছে, কি হলো? অমনি এক ভয়ঙ্কর গলা সেই একই লাইনগুলো যেন রিপিট করছে। আর তারা দেখল আলো ঝলমলে চোখওয়ালা এক সাধুর মতো রূপ। সর্বনাশ! এখানে প্রতীকগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। লাল কাপড়, কলস, ওই পুরনো রহস্যময় বই, ব্রহ্মরাক্ষসের সঙ্গে তো জ্ঞানের একটা যোগ আছেই। ঠিক। আর এই প্রতিধ্বনিত হওয়া গলা বা ছায়ামূর্তি, এগুলো তো শুধু ভয় দেখানো না, যেন বাস্তব অবাস্তবে সীমারেখাটাই গুলিয়ে দেয়। এটা কি বাইরের কেউ, নাকি মনের ভুল? কে জানে। সেই ঘোর কাটতে না কাটতেই তারা পালাতে গেল, আর গিয়ে সোজা আটকা পড়ল বেসমেন্টে। বেসমেন্টে? চারতলা থেকে সোজা বেসমেন্ট? হ্যাঁ, আর সেখানে শুরু হলো আসল ভয়। অদৃশ্য কেউ তাদের নাম ধরে ডাকছে। নিজের নাম ধরে? হ্যাঁ, রাকেশকে নাকি সপাটে চড় মেরেছে। আবার অদ্ভুত সব আওয়াজ, কখনো সমুদ্রের ঢেউ, কখনো বাদ্যযন্ত্র। বাবা, একটা বন্ধ জায়গায় এইসব, এটা তো ভয়কে বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে নিজের নাম শোনা, মনে হয় যেন আক্রমণটা খুব পার্সোনাল। একদম, যেন ওই সত্তা শুধু আছে তাই নয়, সে তাদের চেনে, টার্গেট করেছে। তারপর? বেরোতে পারল। পালানোর সময় একটা পাঁচিল টপকাতে গিয়ে রাকেশকে যেন কেউ অদৃশ্যভাবে টেনে ভেতরে নিয়ে গেল। কি সাংঘাতিক! চোখের সামনে? হ্যাঁ, অবিনাশ তো ভয় পেয়ে রাকেশের বড় ভাই চিরায়ুকে ডেকে আনল। আচ্ছা, বড় ভাই কি করল? চিরায়ু একটা মন্ত্রলেখা চিরকুট দিল অবিনাশকে, দিয়ে বলল বাড়ির পিছনে একটা অদ্ভুত পিপুল গাছ আছে, সেটার দিকে তাকিয়ে পড়তে। অদ্ভুত পিপুল গাছ? কেমন অদ্ভুত? গাছটার নাকি নিচটা সবুজ, কিন্তু ওপরের দিকটা শুকনো। ও, অর্ধেক মৃত। উৎস বলছে ব্রহ্মরাক্ষস নাকি এই ধরনের গাছেই থাকে। হ্যাঁ, তাই বলছে। ওই অতৃপ্ত আত্মার ধারণার সাথে কিন্তু মিলে যায়। আর এই মন্ত্র পড়া বা এই ধরনের রিচুয়াল, এগুলো লোকবিশ্বাসের একটা জরুরি অংশ। মানুষ এভাবেই তো অতি প্রাকৃতকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো অবিনাশ যখন মন্ত্র পড়ছে, বেসমেন্ট থেকে রাকেশের ভয়ঙ্কর চিৎকার আসছে। তারপর চিরায়ু বাঁচাতে পারল? হ্যাঁ, পরে চিরায়ু ভেতরে গিয়ে অজ্ঞান অবস্থায় রাকেশকে উদ্ধার করে আনল। কিন্তু কিন্তু কি?
পরের দিন সকালে দেখা গেল রাকেশ ঘর থেকে হাওয়া গায়েব। গায়েব? কোথায় গেল? সেটাই তো রহস্য। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো অবিনাশ দেখল তার নিজের একটা আন্ডারওয়্যার সামনের ওই রহস্যময়ী মেয়েটার বাড়ির পাইপে ঝুলছে। কি? নিজের আন্ডারওয়্যার সামনের বাড়ির পাইপে? হ্যাঁ, এখানেই তাহলে গল্পের আসল মোচড়টা, তাই না? একদম। ওই আন্ডারওয়্যার বদলের ঘটনা হয়তো ওদের ছোটবেলার অভ্যেস ছিল, সেটাই নাকি অবিনাশকে আসল সত্যিটা বুঝতে সাহায্য করে। কি সত্যি? সে ধারণা করে সামনের বাড়িটা আসলে খালিই ছিল, ওই মেয়েটাও সত্যি নয়। আর যে রাকেশ তার সাথে চারতলায় বা বেসমেন্টে গেছিল, সে হয়তো আসল রাকেশ ছিলই না। মানে তাহলে কে ছিল? আসল রাকেশ হয়তো আগেই ওই মেয়েটার পাল্লায় পড়ে মারা গিয়েছিল। মেয়েটা আসলে ব্রহ্মরাক্ষস বা তারই অংশ। সর্বনাশ! তার মানে অবিনাশ যার সাথে ছিল সে ছিল রাকেশের আত্মা বা অন্য কিছু? ঠিক বোঝা মুশকিল। এখানেই গল্পটা কেমন যেন গুলিয়ে যায়। মানে অবিনাশ যা বলছে সেটা কি পুরো সত্যি? সে কি একজন অবিশ্বাস্ত কথক? মানে ভয় পেয়ে বা আঘাতে তার দেখার ধরনটাই কি পাল্টে গিয়েছিল? এই প্রশ্নটাই কিন্তু গল্পটাকে অন্য মাত্রা দেয়। অবিশ্বস্ত কথক মানে আনরিলায়েবল ন্যারেটর, যার বর্ণনার উপর পুরোপুরি ভরসা করা যায় না। অবিনাশ যা দেখেছে, যা অনুভব করেছে, সেটা কতটা আক্ষরিক সত্যি? নাকি সবটাই তার আতঙ্কিত মনের তৈরি করা একটা ভার্সন? ওই আন্ডারওয়্যারের ব্যাপারটা, ওটা কি সত্যি ক্লু, নাকি পরে নিজের অভিজ্ঞতাকে সাজানোর জন্য তৈরি করা যুক্তি? সত্যি ভাবার মতো। তাহলে এই ইউটিউব উৎসের গল্পটা শুধু ভূতের গল্প নয়, বরং কৌতূহল, নিষিদ্ধ জিনিসের প্রতি টান, ভয় আর বাস্তবতার ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। একদম। ব্রহ্মরাক্ষসের লোককথাটাকে ব্যবহার করে গল্পটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে নিয়ে যাচ্ছে। হুম। আর এখানেই হয়তো এই ধরনের গল্পের আসল মজাটা, তাই না? এগুলো আমাদের মনে প্রশ্ন তুলে দেয়। আমরা যা দেখি, যা ভাবি, তার কতটা সত্যি? ভয় পেলে আমাদের যুক্তি কি ঠিকঠাক কাজ করে? ঠিক। জ্ঞান, মৃত্যু, অতিপ্রাকৃত জগৎ, মানুষের মনে এই যে আদিম প্রশ্নগুলো আছে, এই গল্পগুলো সেগুলোকে আবার উস্কে দেয়। আচ্ছা, এই গল্পটা শোনার পর কি মনে হচ্ছে না যে এই লোক মুখে ফেরা কাহিনীগুলো, এগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিভাবে বেঁচে থাকে বা পাল্টে যায়?